আসুন আরেকবার আমরা দুজনে মিলে বসি। চেক এবং কাউন্টার চেক। ভাউচারগুলি দেখেন। কোনোটা হয়তো ইংরেজিতে লেখা, তুলেছেন বাংলায়। নিজামুদ্দিন সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি অত্যন্ত উৎসাহে কাগজপত্র বের করলেন। মুনির কাগজপত্র নিয়ে বসতে পারল না। এজিএম কাদের সাহেব ডেকে পাঠালেন। নরম গলায় বললেন, আমাকে কয়েকটা জিনিস টাইপ করে দিতে পারবে? প্রশ্ন থেকেই বোঝা যায় অফিসের কোনো কাজ নয়। অফিসের কাজ হলে বলতেন খুব জরুরি। টাইপরাইটার নিয়ে বসে যাও, মিস্টেক যেন না হয়, স্পেসিং ঠিক রাখবে। এখন তা বলছেন না, নরম স্বরে কথা বলছেন। এজিএম ধরনের কেউ নরম স্বরে কথা বলে, এটাও এক অভিজ্ঞতা। একটু এক্সট্রা টাইম কাজ করতে হবে। পারবে? পারবো স্যার। গুড। কাদের সাহেব মানিব্যাগ খুলে অনেক চিন্তা ভাবনা করে একটা 10 টাকার নোট বের করলেন। নাও, দুপুরে কিছু খেয়ে নিও। কিছু লাগবে না স্যার। আরে নাও নাও। মুনির হাত বাড়িয়ে টাকা নিল। নিজেকে তার ভিখারির মতো মনে হচ্ছে, অথচ না নিয়ে উপায় নেই। কাদের সাহেব টাকা না নেয়ার অন্য অর্থ করে বসতে পারেন। কতক্ষণ লাগবে? ঘন্টাখানিক। গুড। আমি একটু বেরোচ্ছি, 1 ঘন্টা পর এসে নিয়ে যাব, ঠিক আছে? জি স্যার। 1টার মধ্যেই কাজ শেষ। এজিএম সাহেবের দেখা নেই। অফিস খালি হয়ে গেল 1:30টার মধ্যে। দারোয়ান তালা চাবি লাগিয়ে দিল। নিজাম সাহেব বললেন, তুমি বারান্দায় দাঁড়িয়ে থাকবে নাকি? এছাড়া আর কি করব? স্যার এসে পড়বেন। একা একা কতক্ষণ দাঁড়াবে? আমি অপেক্ষা করি। স্যার আপনি চলে যান, স্যার এসে পড়বেন, জরুরি কাজ। জরুরি কাজ না হাতি। জরুরি কাজ হলে চলে যেত না, পাশে বসে থাকতো। আপনি চলে যান মিজান ভাই। একা তোমাকে রেখে চলে যেতে খারাপ লাগছে। আমি বেশিক্ষণ থাকবো না, এই ঘন্টাখানিক। ঘন্টাখানিক নয়, মুনির সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলো। কাজগুলো হয়তো জরুরি। আগামীকাল ছুটি। কাদের সাহেব এই ছুটির মধ্যে তাকে খুঁজে পাবেন না। সেও কাদের সাহেবের বাসার ঠিকানা জানেন না। মনিরের রীতিমতো কান্না পেতে লাগলো। বারান্দায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা খুবই কষ্টের। সময় কাটাতেই চায় না। দুপুরেও কিছু খাওয়া হয়নি। প্রচন্ড খিদে লেগেছে। অফিসের পাশেই চায়ের দোকান আছে একটা। টোস্ট, কলা এইসব পাওয়া যায়। কিন্তু যেতে ইচ্ছা করছে না, বরং নিজেকে কোনো না কোনোভাবে কষ্ট দিতে ইচ্ছা করছে। মনির ঠিক করলো রাতেও সে কিছু খাবে না। 2 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়বে। মাঝে মাঝে সেই রকম করে। সন্ধ্যা মেলাবার আগেই আকাশ অন্ধকার করে বৃষ্টি নামল। শ্রাবণ মাসের বৃষ্টি একবার শুরু হলে যেন থামেই না। বৃষ্টির সাট গায়ে লাগছে। তা লাগুক, কাগজগুলো না ভিজলেই হয়। মুনির সদর দরজা ঘেঁষে দাঁড়িয়ে আছে। পা টাটাচ্ছে। বসে পড়তে ইচ্ছে করছে। বৃষ্টির জন্যই বেশ কয়েকজন ভিখিরি নিয়ে আশ্রয় নিয়েছে। খুব অল্প সময়ে এরা কেমন গুছিয়ে নিয়েছে। পা ছড়িয়ে গল্পগুজব করছে। একজন আবার রাস্তা আড়াল করে বসে পিরিত ধরিয়েছে। মুনিরকে দেখে একটু লজ্জা টজ্জা পাচ্ছে বোধহয়। অন্য একজনের কোলে ছোট্ট একটা বাচ্চা। সে বাচ্চাটির সঙ্গে নিচু গলায় কি সব গল্প করছে। এরকম ছোট 3-4 বছরের শিশুর কোনো গল্প বোঝার কথা নয়, কিন্তু শিশুটি মনে হয় বুঝতে পারছে। বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। রাস্তায় একটুখানি পানি। এই পানি ভেঙে এজিএম সাহেবের গাড়ি আসবে না। তিনি নতুন গাড়ি কিনেছেন। গাড়ির গায়ে 1 ফোঁটা পানি পড়লে আঁতকে উঠবেন। বৃষ্টির বেগ ক্রমেই বাড়ছে। শ্রাবণ মাসে ঝড় হবার কথা শোনা যায় না। বাতাসের গতি দেখে মনে হয় ঝড় হবে। পাশের চায়ের ছাপও বন্ধ করেছে। মুনির, এই মুনির! চমকে উঠল মুনির। নিজামুদ্দিন সাহেব। পায়জামা হাঁটু পর্যন্ত তোলা। মাথায় ছাতা থাকা সত্ত্বেও ভিজে জবজব করছেন। পাঞ্জাবি লেপ্টে গায়ের সঙ্গে মিশে আছে। আমার তাই সন্দেহ হচ্ছিল, এর জন্যই এলাম। তুমি এখনো আছো? বৃষ্টিতে আটকা পড়েছি স্যার। বৃষ্টি শুরু তো হলো সন্ধ্যাবেলায়। কোন আক্কেলে তুমি সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে রইলে? তুমি কি বায়েজিদ মুস্তামি? আবার হাসছো? এর মধ্যে হাসি কি হলো? আপনি আমার খোঁজে আবার এলেন? আসবো না তো কি করব? বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে আমার মনে হলো তুমি এখনো আছো। এর নাম হচ্ছে ইনটিউশন। চলো আমার সঙ্গে।
নাকি সারা রাত দাঁড়িয়ে থাকবে? কোথায় যাব স্যার? আমার বাসায়। আমার সঙ্গে আজ খাবে? তুমি মহামূর্খ, মহামূর্খ। নিজাম সাহেবের বাসা ভূতের গলিতে। দু কামরার টিনের ঘর, রাস্তা কাঁচা, পার হয়ে যেতে হয়। জায়গায় জায়গায় খালাখন্দ, স্ট্রিট লাইট নেই। ইলেকট্রিসিটি না থাকায় সমস্ত অঞ্চলটাই অন্ধকারে ডুবে যাচ্ছে। নিজাম সাহেব হাত ধরে ধরে মুনিরকে নিয়ে যাচ্ছেন। কাদায় পানিতে দুজন মাখামাখি। নিজাম সাহেব সারা পথ গালাগালি করতে করতে আসলেন। কিছুক্ষণ পর বলছেন, তুমি মহামূর্খ। মুনিরের বড্ড ভালো লাগছে। অনেকদিন পর সে কোনো মানুষের মধ্যে এমন গাঢ় মমতার পরিচয় পেল। এই ঝড় বৃষ্টির রাতে ভদ্রলোক একা একা গিয়েছেন খোঁজ নিতে। বাড়ি পৌঁছা মাত্র গরম পানির ব্যবস্থা হলো। নিজাম সাহেব ঠেলে তাকে বাথরুমে ঢুকিয়ে দিলেন। বাথরুম অন্ধকার। সারা বাড়িতে একটা মাত্র হারিকেন। মুনির যে তাকে সাবান আছে, কিছু তো দেখতে পারছি না। দরজা বন্ধ করবার কি দরকার, খোলা রাখো। মুনির দরজা অল্প একটু ফাঁক করলো। ভেতর বাড়ির সবটা দেখা যাচ্ছে। ফ্রক পরা একটি কিশোরী মেয়ে বারান্দায় কেরোসিন কুকারে রান্না চড়িয়েছে। মেয়েটির পাশে ভেজা কাপড়ে নিজাম সাহেব। তিনি যেন বলছেন মেয়েকে, আর মেয়ে বারবার হেসে উঠছে। অন্ধকারে এই হাসির শব্দ এত মধুর লাগছে। বাড়িতে আর কোনো লোকজন নেই। নিজাম সাহেবের স্ত্রী মারা গেছেন অল্প কিছুদিন আগেই। দেশের বাড়িতে গিয়ে জ্বরে পড়েছিলেন। জ্বরের সঙ্গে ধীরে ধীরে আরো সব উপসর্গ যুক্ত হলো। খবর পেয়ে নিজাম সাহেব গেলেন দেশে। তিনি দিনের আর্নড লিভ নিয়ে গিয়েছিলেন। দুদিনের দিন ফিরে এসে যথারীতি হিসাবের খাতা নিয়ে বসলেন। বিকেলে অফিসের ছুটি বড় বসে রইলেন। মনির এসে বলল, নিজাম ভাই, বাসায় যাবেন না নাকি আজও হিসেবের গন্ডগোল আছে? নিজাম সাহেব শান্ত গলায় বললেন, অন্যের হিসাব মিলিয়ে দিয়েছি, নিজেরটা মেলে না। আমার স্ত্রী মারা গেছে। বাড়ি গিয়ে দেখি 10 মিনিট আগে ডেড বডি কবর দিয়ে ফেলেছে। অনেকেই বলেছিল কবর থেকে আবার তোলা হোক, শেষ দেখা। আমি নিষেধ করলাম। নিজাম সাহেব উঠে দাঁড়ালেন। তার চেহারায় আর আচার আচরণে সুখের কোনো ছাপ নেই। অফিসের হিসাব না মিললে এই লোকটি অনেক বেশি বিচলিত হন। পাটি বিছিয়ে খাওয়ার আয়োজন, উচ্ছে ভাজা, চিংড়ি মাছ, ডাল এবং সবজি। কিশোরী মেয়েটি খাবার তুলে তুলে দিচ্ছে। মেয়েটির মুখ গোলাকার, না কিশোর চাপা, তবু ভারী মিষ্টি লাগছে মেয়েটিকে। মেয়েটির কথাবার্তায় কোনো আড়ষ্টতা নেই, যেন মুনিরকে সে অনেক দিন থেকে চেনে। মেয়েটি মিষ্টি রিনরিনে গলায় কথা বলছে এবং খুব কৌতূহলী চোখে মুনিরকে দেখছে। বাবা প্রায় বাসায় এসে বলেন আপনি নাকি বাবার হিসাব মিলিয়ে দিয়েছেন। প্রতি বৃহস্পতিবার অফিসে যাওয়ার সময় বলেন ছেলেটিকে দাওয়াত করব। আপনাকে বোধহয় আর বলেন না, নাকি বলেন আপনি আসেন না? মুনিরের কেন জানি লজ্জা করছে। 14-15 বছরের বাচ্চা একটি মেয়ে, তবু কেন মুনির সহজ হতে পারছে না। নিজাম ভাই, আপনার কি একটাই মেয়ে? হ্যাঁ, বিনুর বড় একটা ভাই ছিল, জন্মের পর পর মারা গেছে। আপনার মেয়ে কিসে পড়ে? বিনু হেসে ফেলল, বলল, আপনি বাবাকে কেন জিজ্ঞেস করছেন? আমাকে জিজ্ঞেস করুন। আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? কি পড়ো তুমি? আইএ পড়ি। নিজাম সাহেব বললেন, আর পড়াশোনা হবে না, বিয়ে ঠিক হয়ে গেছে। এদেশে বিয়ের পর মেয়েদের পড়াশোনা হয় না। মনির বিনুর দিকে তাকিয়ে বলল, কোথায় বিয়ে ঠিক হয়েছে? বিনু আবার হেসে ফেলল, হাসি মুখে বলল, সেসব প্রশ্ন আপনি করছেন আমাকে, আর যেসব প্রশ্ন আমাকে করা দরকার সেই সব প্রশ্ন করছেন বাবাকে। আপনি মানুষ এত অদ্ভুত কেন? তুমি কিছু মনে করো না? না, কিছু মনে করছি না। আপনার কি গরম লাগছে? গরম লাগবে কেন? গরম লাগছে না। ঘামছেন কেন? বিনুর প্রশ্নের সঙ্গে সঙ্গে ব্যাপারটা ঘটল। চোখের সামনে জগৎ হঠাৎ কেমন ঘোলাটে হয়ে গেল। শব্দ পায় স্পষ্ট, ঘোলাটে আলোয় তীব্রতা দ্রুত কমছে। কোনো শব্দ শোনা যাচ্ছে না। মনি তলিয়ে যাচ্ছে শব্দহীন আলোকবিহীন এক জগতে। শরীরে কোনো ইন্দ্রিয় কাজ করছে না।
এই অবস্থা কতক্ষণ ছিল মুনিরের মনে নেই। ঘোর কাটল। কিছু কিছু আলো সে দেখতে পাচ্ছে। দু একটা শব্দ কানে আসছে। মুনির ক্লান্ত গলায় বলল, পানি খাবো। এইমাত্র না পানি খেলে, আবার পানি কেন? সত্যি খেতে চাও? মুনির স্পষ্ট করে তাকালো। সে একটা অচেনা বাড়ির অচেনা বারান্দায় বসে আছে। তার সামনে বিনু। তার গায়ে ঘরোয়া ভঙ্গিতে পরা হালকা নীল রঙের একটা সুতির শাড়ি। বারান্দায় একটা পাটি পাতা। বিনু বসেছে পাটিতে। সে একটা চেয়ারে বসে আছে। রাত। বারান্দায় চাঁদের আলো আসছে। এই, সত্যি সত্যি পানি চাও? চাই। বিনু উঠে গেল। এই বাড়িকার এই মেয়েটির সঙ্গে তার কি সম্পর্ক? জায়গাটা কোথায়? সে কিছুই জানে না। বছর খানেক আগে প্রথম যা হয়েছিল, এও কি তাই? তার কি দুটো জীবন? এই দুটো জীবন কি পাশাপাশি চলছে? নাও পানি খাও। মুনির যন্ত্রের মতো হাত বাড়ালো। ঠান্ডা কনকনে পানি। ও কি গ্লাস হাতে বসে আছো কেন? এটা কোন জায়গা? এ আবার কি রকম কথা? কোন জায়গা মানে? এমনি বললাম। চলো শুয়ে পড়ি। আর কতক্ষণ বারান্দায় বসে থাকবে? মনির যন্ত্রের মতোই একটা ঘরে ঢুকলো। একটাই বোধহয় শোবার ঘর। বেশ বড়লোকের বাড়ি মনে হচ্ছে। সুন্দর করে সাজানো। দেয়াল ৩-৪ বছরের একটা ফুটফুটে শিশুর ছবি। মেয়েটি বলল, শোনো, চট করে ঘুমিয়ে পড়বে না। বাসায় চিঠির জবাব দিয়ে তারপর ঘুমোবে। বাবার চিঠির জবাব দিয়ে তারপর ঘুমোবে। আমার তো মনে হয় তুমি তার চিঠি পড়োনি এখন। নাকি পড়েছ? না। পড়ে শোনাবো? শোনাও। মেয়েটি ড্রয়ার খুলে চিঠি বের করলো। গলার স্বর বুড়ো মানুষের মতো করে পড়তে শুরু করলো। টুনু, তুমি দীর্ঘদিন যাবৎ আমার পত্রের জবাব দিতেছ না। ইহার কারণ বুঝিতে আমি অক্ষম। একজন বৃদ্ধ মানুষের পত্রের জবাব দেওয়া সাধারণ ভদ্রতা। চাকরি এবং সংসার নিয়ে তুমি ব্যস্ত আমি জানি। দুনিয়ার সকলেই ব্যস্ত। কেহ বসিয়া নাই। তোমার মা বাতে আক্রান্ত। আয়ুর্বেদে চিকিৎসা চলিতেছে। তবে আমার ইচ্ছা তাহাকে ঢাকায় আনিয়া কোনো বড় ডাক্তারকে দিয়ে দেখানো। ঢাকায় বাতরোগের জন্য নামী ডাক্তারের সন্ধান লইও। বৌমাকে আদর ও স্নেহ চুম্বন দিবে। তাহাকে অতি শীঘ্রই পৃথক পত্র দিব। ইতি। চিঠি পড়া শেষ করে মেয়েটি বলল, দেখলে তোমার উপর কিরকম রাগ করেছে? একটা চিঠি লিখতে কতক্ষণ আর লাগবে বলো তো? কাগজ কলম এনে দিই? মনির সেই প্রশ্নের জবাব না দিয়ে দেয়ালে টাঙান ছবিটির দিকে তাকালো। এটা কার ছবি? মেয়েটি দীর্ঘ সময় মনিরের দিকে তাকিয়ে রইল। তার চোখ ছলছল করছে। এই শিশুটি সম্ভবত তাদেরই, এবং খুব সম্ভবত শিশুটি বেঁচে নেই। তার জন্যে মনিরের দুঃখ হচ্ছে না, কারণ এই শিশুটিকে সে চেনে না। অতীতের কিছুই তার মনে পড়ছে না। সে দেখছে শুধু বর্তমান, এবং অদ্ভুত কোনো বর্তমান। এই বর্তমানে কোনো ব্যাখ্যা নেই। মনির আবার বলল, ছবিটা কার? মেয়েটি তীক্ষ্ণ কণ্ঠে বলল, তোমার কি হয়েছে? ছবি কার জিজ্ঞেস করছো কেন? তুমি জানো না এটা কার ছবি? বলতে বলতে মেয়েটি ফুপিয়ে উঠল। মনিরের ঘোর কেটে গেল। সে আগের জায়গাতেই আছে। মাছ ভাত খাচ্ছে। বেনু মেয়েটি পাতে ১ চামচ ডাল দিল। নিজাম সাহেব বললেন, দই আছে? টক দই। ডালের সঙ্গে মিশিয়ে খাও, ভালো লাগবে। বিনু বলল, দই কিন্তু বাবা নেই। বেড়াল মুখ দিয়েছিল, ফেলে দিয়েছি। ইস, আপনার বোধহয় খাওয়াটা খুব কষ্ট হলো। না, কষ্ট হয়নি। এমন দিনে বাবা আপনাকে নিয়ে এসেছে যে কোনো বাজারই নেই। একটা যে ডিম ভেজে দেবো সেই উপায়ও নেই। ঘরে ডিমও ছিল না। আম, আমার কিচ্ছু লাগবে না। আর একদিন কিন্তু আপনি আসবেন। আসবেন তো? হ্যাঁ, আসবো। খবর দিয়ে আসবেন। আচ্ছা, খবর দিয়ে আসবো। আপনি কি পান খান? না। মুনির বারান্দায় হাত ধুতে গেল। বিনু সঙ্গে করে পানি নিয়ে এসেছে। এখন আর বৃষ্টি নেই। মেঘ কাটতে শুরু করেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই চাঁদ উঠবে। শ্রাবণ মাসের চাঁদ অপূর্ব হয়। কে জানে আজ
কেমন হবে?